বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। উত্তেজনার মধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন ডুমসডে বিমান। বাড়ছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা। গুগল, আমাজন সহ শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলা চালাবে তেহরান। নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করল আইআরজিসি। নেওয়া হচ্ছে রণপ্রস্তুতি। ইসরায়েলের সবচেয়ে তীব্র ও শক্তিশালী অভিযানের ঘোষণা ইসলামী বিপ্লবী গার্ডের। তেল আবিবের হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দফায় দফায় হামলা। প্রধান টার্গেট সামরিক স্থাপনা। মধ্যপ্রাচ্যে শান্তি নষ্ট করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানে মার্কিন হামলা ঘিরে দ্বিতীয়বারের মতো মুখ খুলল উত্তর কোরিয়া। ইরানের নতুন শাসক মুস্তাফা খামেনিকে সমর্থন। ট্রাম্পের হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানে লাখো মানুষের ঢল। নিহত সেনা সদস্যদের কফিনের পাশে ইরানিদের হাজারি। প্রতিশোধের নেশায় মরিয়া পুরো জাতি। ইরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মধ্যে আকাশে মার্কিন নৌবাহিনীর বিশেষ ও রহস্যময় বিমান ডুমসডে প্লেনের তৎপরতা পরিলক্ষিত হয়েছে। বিমানটি পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে থাকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল গত 9 মার্চ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়, গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফ্লাইট ট্র্যাকিং ডেটায় মার্কিন নৌবাহিনীর E-6B মার্কারি বিমানের একাধিক উড্ডয়ন শনাক্ত হয়েছে। বোয়িং 707 এয়ারফ্রেমের উপর ভিত্তি করে তৈরি করা এই বিমানগুলো মূলত পারমাণবিক হামলা শুরু হলে আকাশ থেকে পাল্টা সামরিক পদক্ষেপ ও কমান্ডো পরিচালনার জন্য নকশা করা হয়েছে। পারমাণবিক সাবমেরিন, সেনা ঘাঁটি ও স্যাটেলাইটে পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে এই ভাসমান কমান্ড সেন্টারের। ফ্লাইট ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, গত 2 মার্চ যুক্তরাষ্ট্রের আকাশে দুটি E-6B বিমানের বিশেষ উড্ডয়ন সম্পন্ন হয়। এর মধ্যে একটি মেক্সিকো উপসাগর উপকূল থেকে মেরিল্যান্ডের পাটুটেস্ট বিভার নেভার এয়ার স্টেশনে অবতরণ করে এবং অন্যটি নেব্রাস্কার অফুট এয়ার ফোর্সেস বেস থেকে উড্ডয়ন করে পুনরায় সেখানেই ফিরে আসে। ইঙ্গিত পাওয়া গেছে আরও বেশ কিছু বিমান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। তবে এই বিশেষ উড্ডয়নগুলো নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং তারা একে অপারেশনাল সিকিউরিটি হিসেবে উল্লেখ করেছে। ইরান যুদ্ধের মধ্যে ডুমসডে প্লেনের এই তৎপরতা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা জোরালো করা হয়েছে। এই বিমানগুলো মূলত টাকামো নামক একটি মিশনের অংশ হিসেবে কাজ করে, যা নিশ্চিত করে যে সাধারণ যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেলেও পারমাণবিক কমান্ড বা নির্দেশ যাতে যথাযথ স্থানে পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি ও দূতাবাসগুলোতে সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর এই যুদ্ধকালীন কমান্ডো ব্যবস্থা সচল রাখার প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে। বিশেষ করে রাশিয়ার গোয়েন্দা তথ্য তেহরানের সঙ্গে শেয়ার করার খবর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ডুমসডে প্লেনগুলো আকাশপথে দীর্ঘ সময় অবস্থান করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সচল করতে সক্ষম, যা সংকটের মুহূর্তে মার্কিন সামরিক সক্ষমতার প্রধান স্তম্ভ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের 12তম দিন আজ। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এবার সম্ভাব্য নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও স্থাপনাগুলো রয়েছে। বুধবার সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামে এই তালিকা প্রকাশ করে। এতে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড অফিস, ডাটা সেন্টার এবং ডেভেলপমেন্ট সেন্টারকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় যেসব কোম্পানির নাম এসেছে তাদের মধ্যে রয়েছে গুগল, আমাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, IBM, ওরাকল ও পালান্তির টেকনোলজিস। এসব কোম্পানির ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে দুবাই ও আবুধাবিতে থাকা অফিস বা প্রযুক্তি অবকাঠামোর কথা তালিকায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, ফলে ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে। এর আগে গত সপ্তাহে বাহরাইনে অবস্থিত একটি আমাজন ডাটা সেন্টারে ড্রোন হামলা চালায় IRGC। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আমাজনের 2টি স্থাপনাকেও ইরানি ড্রোনের লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইরান দাবি করেছে, যুদ্ধ শুরুর পর গত 11 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত 1,300 জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। একই সময়ে উপসাগরীয় কয়েকটি দেশ জানিয়েছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়লা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে। হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক শতাংশই গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা ইস্যু যেন দুভাগে বিভক্ত বিশ্ব। একদিকে ওয়াশিংটন, তেল আবিব, অন্যদিকে তেহরান। এমন প্রেক্ষাপটে যুদ্ধ নিয়ে মিত্রদের সমর্থনের বার্তা দিচ্ছে বিশ্বের শীর্ষ দেশগুলো। রাশিয়া, চীনের পর এবার ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রে কড়া সমালোচনা করল উত্তর কোরিয়া। দেশটি বলেছে তেহরানের ওপর এই হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচন করাকে ইরানিদের পছন্দ হিসেবে অভিহিত করেছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা বলেন। তিনি বলেন তারা ইরানের হামলার কঠোর নিন্দা জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা নষ্ট করছে। ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে। অন্য দেশের সরকারকে হেনস্থা করতে হুমকি ও হামলার গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি। উত্তর কোরিয়া আরও বলেছে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের বেশ কয়েকজন সেনা কমান্ডার নিহত হয়েছেন। বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে ওয়াশিংটন ও তেল আবিবের হামলা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন দেশটির লাখ লাখ মানুষ। শহরের চারদিকে কান্নার রোল পড়ে গেছে। ইরানিরা সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির ছবি হাতে নিয়ে দখলদার ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তেহরানে এ জানাজা অনুষ্ঠিত হয় বলে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ঘোষণা করেছে। নিহতের তালিকায় ইরানের সামরিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ স্থানীয় কিছু নাম আছে। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীনে একটি সংস্থা এক বিবৃতিতে জানায় ওয়াশিংটন ও তেল আবিবের চাপিয়ে দেওয়া যুদ্ধে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার সহ একদল শহীদের লাশ বুধবার বিকেলে ইনকলাব বিপ্লব চত্বর থেকে মেহরাজ ই সোহাদার শহীদ মাজারের দিকে নিয়ে যাওয়া হয়। যে কমান্ডারদের জানাজা অনুষ্ঠিত হয় তারা হলেন আব্দুল রহিম মুসাভি, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান, মোহাম্মদ পাকপুর, আইআরজিসির প্রধান, আলী শামখানি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, আজিজ নাসির জাদে, প্রতিরক্ষা মন্ত্রী, মোহাম্মদ সিরাজি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ হামলার তীব্র নিন্দাও জানিয়েছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 11 মার্চ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মুখপাত্র জানিয়েছেন মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্তকে পিয়ংইয়ং সম্মান জানায়। একই সঙ্গে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেন তিনি। তার ভাষায় এই হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বাড়ছে। তার মতে একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করার মতো এই ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। বিশ্ববাসীর উচিত এর বিরুদ্ধে নিন্দা জানানো। মোস্তফা খামেনি হলেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনই আলী খামেনি নিহত হন। এরপর ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচন করেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এর নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া। তখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আচরণকে গ্যাংস্টার সুলভ আচরণ বলে মন্তব্য করেছিল দেশটি। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এটি দখলে নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কিভাবে তিনি এটি করবেন তার কোনো ব্যাখ্যা দেননি। এই প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের কি কোনো আইনি অধিকার আছে? শেষ পর্যন্ত কি যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র? 11 মার্চ ইরান যুদ্ধ 12তম দিনে গড়িয়েছে।
ইরান এবং ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মার্কিন স্থাপনাগুলোতেও অব্যাহত রয়েছে হামলা। এই যুদ্ধের ফলে তেলের দাম বেড়েই চলেছে বিশ্ববাজারে। ওয়াশিংটন তেল আবিবের অভিযানের জবাবে তেহরান শুধু মার্কিন সামরিক স্থাপনাতেই হামলা চালাচ্ছে না, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতেও হামলার হুমকি দিয়ে রেখেছে। ইরানের আইআরজিসি প্রধান কমান্ডারের উপদেষ্টা ইব্রাহিম জাবারি গত 2 মার্চ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেন, এই জলপথ এখন বন্ধ। কেউ যদি পার হওয়ার চেষ্টা করে তবে আমাদের নৌবাহিনী সেই জাহাজ জ্বালিয়ে দেবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা তেলের পাইপলাইনগুলোতেও হামলা করব। এই অঞ্চল থেকে 1 ফোঁটা তেলও বের হতে দেব না। আগামী কয়েকদিনের মধ্যেই তেলের দাম $200 পৌঁছাবে। এই পরিস্থিতির কারণে সম্প্রতি তেলের দাম 30% বেশি বেড়ে যায়। জ্বালানি খাতের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই অস্থিরতা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। সৌদি আরামকোর সিও আমিন নাসের মঙ্গলবার সাংবাদিকদের জানান, বিশ্বের তেলের বাজারে এর ফলাফল হবে ভয়াবহ। এই অচলাবস্থা যত দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতির ক্ষতি তত বেশি হবে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ সচল রাখতে তিনি এটি দখলে নেওয়ার কথা ভাবছেন। তিনি স্পষ্ট জানান, ইরান যদি তেলের পথে কোনো বাধা সৃষ্টি করে তবে তাদের ওপর এমন হামলা চালানো হবে যা আগের চেয়ে 20 গুণ শক্তিশালী হবে। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কোনো সন্ত্রাসী সরকারকে পুরো বিশ্বকে জিম্মি করতে দেব না। তারা তেলের সরবরাহ বন্ধের চেষ্টা করলে ভয়াবহ পরিণাম ভোগ করবে। এই যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করছেন ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে নিজের গলফ ক্লাবে রিপাবলিকানদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্দিষ্ট কিছু মানুষকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের এই অভিযানে নামতে হয়েছে। আমরা অনেক দিক থেকেই জিতে গেছি, তবে এখনও পুরোপুরি লক্ষ্য অর্জন হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হরমুজ প্রণালী দখল করে নেওয়ার কথা বললেও এটি আসলে কিভাবে করা হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। তবে কারিগরি ও আইনিভাবে যুক্তরাষ্ট্রের পক্ষে এই জলপথ দখল করে নেওয়া সম্ভব নয় বলে আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে। যুক্তরাজ্য ভিত্তিক আইন সংস্থা হিল ডিকিনসনের বিশেষজ্ঞ আলেকজান্ডার ফ্রিম্যান জানান, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের কোনো আইনি অধিকার নেই। এটি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়, বরং ইরান ও ওমানের নিজস্ব জলসীমার অংশ। তাই দেশ দুটির অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র এখানে নিয়ন্ত্রণ নিতে চাইলে তা হবে তাদের সার্বভৌমত্বে আঘাত, এমনকি যদি তা জাহাজের নিরাপত্তার জন্য করা হয় তবুও। যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বা জলপথটি পুরোপুরি না খোলা পর্যন্ত বিকল্প উপায় অনুসরণের পরামর্শ এসেছে। সেই পরামর্শ অনুসারে বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন বা আন্তর্জাতিক নৌবাহিনী পাহারার মাধ্যমে পার করে দিতে পারে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী খুব দ্রুতই জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। সোমবার ফ্লোরিডায় তিনি আবারও বলেন, নিরাপত্তার জন্য আমরা হয়তো জাহাজগুলোর পাশাপাশি থাকব। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার সাইপ্রাস থেকে জানান, ইরান ইসরায়েল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পর্যায়টি শেষ হলে ফ্রান্স ও তার মিত্ররা একটি প্রতিরক্ষামূলক মিশন শুরু করবে। এর আওতায় ইউরোপীয় ও অন্যান্য দেশ মিলে জাহাজগুলোকে নিরাপদে পার করে দেওয়ার কাজ করবে। ডাবলিন ইউনিভার্সিটি কলেজের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রে যদি অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পকে যুদ্ধ থেকে পিছিয়ে আসার অনুরোধ করার সুযোগ পাবে। লুকাস আরও জানান, আগামী দিনগুলোতে যদি তেলের দাম আবারও অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে এই সম্ভাবনা আরও জোরালো হবে। আসন্ন নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। নির্বাচনের আগে দেশের ভেতরে চাপ বাড়তে থাকলে ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ যত লম্বা হচ্ছে, ইরান যেন শত্রুর বিরুদ্ধে নতুন উদ্যমে শক্তি দেখিয়ে যাচ্ছে। টানা 12 দিন ধরে লড়েও একটুও হয়রান হয়নি দেশটি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু শোক অনুপ্রেরণা জুগিয়েছে বহুগুণ। 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনই শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করে এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সেটা ছিল ঠিক অনেকটা মৌচাকে ঢিল ছোড়ার মতো। সেই হামলার পর এবার জ্বলন্ত অগ্নিশিখা হয়ে উঠেছে ইরান। তেহরান বলছে যুদ্ধ শুরু করেছে ওয়াশিংটন, তবে শেষ করব আমরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলছে, আমরা এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব। এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে, আমেরিকানদের নাগালের বাইরে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলছেন ভিন্ন কথা। তার ভাষায়, আমি যখন চাইব তখনই যুদ্ধ শেষ করে দিতে পারি, শুধু সময়ের ব্যাপার। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ করার সময় হয়েছে, কেননা সেখানে হামলা করার মতো আর কোনো জায়গা বাকি নেই। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যুদ্ধ থামানোর কথা, অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বোমা হামলা অভিযান যতদিন প্রয়োজন ততদিন চলবে, এর কোনো সময়সীমা নেই, সব লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এটি চলবে। 10 মার্চ ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফোন আলাপে ট্রাম্পকে পুতিন কী ধরনের প্রস্তাব দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই, আসলে এমন কোনো উদ্দেশ্যও নেই। প্রেসিডেন্ট পুতিন তার প্রতিপক্ষের কাছে এসব প্রস্তাব তুলে ধরেছেন, এখন এই অনুমোদন প্রক্রিয়া কতটা এগোয় তা দেখার অপেক্ষায় আছি আমরা। সাংবাদিকদের তিনি আরও বলেন, রাশিয়া সাধ্যমতো সহায়তা দিতে প্রস্তুত এবং এটি করতে পারলে খুশিই হবে, তবে আপনারা জানেন এর জন্য নানামুখী বোঝাপড়া ও সমন্বয়ের প্রয়োজন, তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ইরানের সঙ্গে কার্যত একা লড়ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের উপদেষ্টারাও এর আগে তাকে এই যুদ্ধ শুরু করতে নিষেধ করেছিলেন, তবে সেদিকে গুরুত্ব দেননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসনের 2 শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কথায় নেচেছেন। তাদের কথা শুনে ইরানে হামলা করে এবার বিপাকে পড়েছেন তিনি। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে এই 2 ব্যক্তির যথেষ্ট জ্ঞান নেই। বিশ্লেষকরা মনে করছেন এই 2 ব্যক্তির নির্বুদ্ধিতার কারণেই আজ যুক্তরাষ্ট্র প্রায় পরাজয়ের পথে। ভিয়েনা সেন্টার ফর ডিসআর্মামেন্ট অ্যান্ড নন প্রলিফারেশন এর নির্বাহী পরিচালক এলিনা সোকোভা বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন ছিল বিভ্রান্তিকর ও ভুল তথ্যপূর্ণ। এতে পারমাণবিক কর্মসূচির বিভিন্ন উপাদান এবং তাদের সম্ভাব্য বিস্তার সক্ষমতাকে একসঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। যুদ্ধের শুরু থেকে ইউরোপ ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গ দেয়নি, এখনও সেই সুরেই কথা বলছেন নেতারা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি 11 মার্চ সিনেটে এক ভাষণে বলেন, ইতালি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে হামলা করতে চায় না, কয়েক দশকের সবচেয়ে ভয়ানক এই যুদ্ধে আমরা অংশ নিতে চাই না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগে থেকেই ইরান যুদ্ধে ট্রাম্পের বিরোধিতা করে আসছেন। তিনি আগেও বলেছেন, ইরানে হস্তক্ষেপ করে ভুল করেছেন ট্রাম্প, এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে দেশটি। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আমরা এই যুদ্ধকে অনুমোদন দিতে পারি না এবং অংশও নিতে পারি না। আমরা আশা করি ইরান অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও বিপজ্জনক শক্তি হিসেবে আচরণ করা থেকে সরে আসবে। মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর তাকেও বাবার মতো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে শত্রুপক্ষ। এবার চোখে চোখ রেখে ট্রাম্পকেও একই হুমকি দিলেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি সম্প্রতি বলেন, তোমার চেয়েও শক্তিশালী অনেকেই ইরানি জাতিকে নির্মূল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সাবধান, নিজেই যেন নির্মূল হয়ে না যাও। এদিকে আইআরজিসির উপকমান্ডার আলী ফাদাভি বলেছেন, গতকাল 10 মার্চ থেকে ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার চেষ্টা করছেন। শত্রুপক্ষ যদি যুদ্ধে জয়ী হতো তাহলে তারা যুদ্ধবিরতির জন্য সারা বিশ্বের কাছে মধ্যস্থতার আহ্বান জানাতো না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো লক্ষ্যই হাসিল হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, বরং পারমাণবিক কর্মসূচি নিয়ে যে শান্তিপূর্ণ আলোচনা তাও ভেস্তে গেছে। এমন নিষ্ঠুর হামলার পর এবার আর ইরান সহজে আলোচনার টেবিলে বসতে চাইবে না, তা সহজেই অনুমেয়। সুতরাং বলাই যায়, যুদ্ধে অনেকটাই হেরে গেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে যে পক্ষই নিজেদের বিজয়ী দাবি করুক না কেন, কেউই জয়ী হয় না, বরং সকলেই পরাজিত হয়। বিখ্যাত এই উক্তিটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেনের। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সঙ্গে যেন এই উক্তিটি হুবহু মিলে যায়। ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা সহস্রাধিক, ইসরায়েলেও হতাহত বেশ কয়েকজন, অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও কম নয়। অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা প্রায় সব মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। সুতরাং বলাই যায়, ক্ষতি ছাড়া কারোরই লাভ হয়নি। তবে কৌশলগতভাবে এই যুদ্ধে একমাত্র বিজয়ী রাশিয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ থেকে একমাত্র লাভবান দেশ হলো রাশিয়া, কারণ বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে গেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর 4 বছরের যুদ্ধ থেকে আন্তর্জাতিক মনোযোগ সরে যাচ্ছে। এমনটাই মনে করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। 10 মার্চ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, এ পর্যন্ত এই যুদ্ধে একমাত্র একটি দেশ বিজয়ী, সেটা হলো রাশিয়া। জ্বালানির দাম বাড়ায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে। ইউক্রেনকে সহায়তার জন্য যে সামরিক সক্ষমতা পাঠানো হতো সেগুলো বন্ধ হওয়ায়ও সুফল পাচ্ছে মস্কো। এছাড়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে আন্তর্জাতিক মনোযোগ কমে যাওয়ায়ও সুবিধা পাচ্ছেন পুতিন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিবাদে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে ইউরোপের কাছে তেল গ্যাস বিক্রি করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া প্রেসিডেন্ট বলেন, ইউরোপ যদি দীর্ঘমেয়াদী ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দেয় তাহলে রাশিয়া আবারও ইউরোপীয় ক্রেতাদের কাছে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জলবায়ু জ্বালানি এবং প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ফেলো পেট্রাস ক্যাটিনাস বলেন, যদি এই সংঘাত মাসব্যাপী চলে তাহলে রাশিয়ার অর্থনীতির জন্য খুবই সুবিধা হবে। যুদ্ধ যত লম্বা হবে রাশিয়া তত বেশি বিশ্ববাজারে তার অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের রাশিয়ার আরেকটি বিজয় হলো আন্তর্জাতিকভাবে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখলের বৈধতা পেয়ে গেল। যুক্তরাষ্ট্র এখন আর রাশিয়াকে মাথা উঁচু করে বলতে পারবে না, তোমরা আরেকটি দেশের সার্বভৌমত্ব ভঙ্গ করে সে দেশের ভূখণ্ড দখল করেছো বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছো। কেননা খোদ যুক্তরাষ্ট্রই এবার আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইরানে হামলা করে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির 20% আমদানি রপ্তানি হয় ইরানের সীমান্তবর্তী হরমুজ প্রণালী দিয়ে। এটি বন্ধ থাকায় এর প্রভাব বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁয়েছে। হু হু করে দাম বাড়ায় পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ তেলের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি। পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর তিনি গণমাধ্যমকে বলেন, তেলের দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে আমরা কয়েকটি দেশের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা বাতিল করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেগুলো বাতিল করব। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর 7টি যুদ্ধে মধ্যস্থতা করেছেন যেই প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের বাঁধানো যুদ্ধ এবার থামানোর প্রস্তাব দিলেন ভ্লাদিমির পুতিন। এ যেন চোরের ওপর বাটপাড়ি। 10 মার্চ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইরান পরিস্থিতি নিয়ে রাশিয়া কী ধরনের প্রস্তাব দিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলার সুযোগ নেই, আসলে এমন কোনো উদ্দেশ্যও নেই। প্রেসিডেন্ট পুতিন তার প্রতিপক্ষের কাছে এসব প্রস্তাব তুলে ধরেছেন। এখন এই অনুমোদন প্রক্রিয়া কতটা এগোয় তা দেখার অপেক্ষায় আছি আমরা। সাংবাদিকদের তিনি আরও বলেন, রাশিয়া সাধ্যমতো সহায়তা দিতে প্রস্তুত এবং এটি করতে পারলে খুশিই হবে। তবে আপনারা জানেন এর জন্য নানামুখী বোঝাপড়া ও সমন্বয়ের প্রয়োজন, তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন পুতিন। যে কোনো পরিস্থিতিতে তেহরানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তায় আগামীতে তার ভূমিকার দিকেই তাকিয়ে বিশ্ব। পৃথিবীতে ক্রমেই বেড়ে চলেছে উত্তেজনা। ইরান যুদ্ধে তেলের বাজার অস্থির। ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে জানে না কেউ। বিশ্ব যখন এমন অনিশ্চিত গন্তব্যে এগিয়ে যাচ্ছে, সংকট সমাধানে তখন এগিয়ে এসেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে টেলিফোনে কথা হয়েছে ট্রাম্প ও পুতিনের। বৈশ্বিক জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। পুতিনের এমন সতর্কতার কয়েক ঘন্টা পর এই ফোন আলাপ হয়। ক্রেমলিন জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ভ্লাদিমির পুতিনকে। এবছর তাদের প্রথম ফোন আলাপে ইরান সংকট, ইউক্রেনের পরিস্থিতি এবং ভেনেজুয়েলা ইস্যুতে বিশ্ব তেল বাজারে প্রভাব নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার খুব ভালো কথা হয়েছে। তিনি ইরানের ব্যাপারে সাহায্য করতে চান। আমি তাকে বলেছি, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে আপনি আরও বেশি সাহায্য করতে পারেন। পুতিন এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বিশ্বজুড়ে জ্বালানির সংকট তৈরি করেছে। সতর্ক করে তিনি আরও বলেছিলেন, হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল তেল উৎপাদন শীঘ্রই পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে রাশিয়ার। যদি ইউরোপীয় গ্রাহকরা দীর্ঘমেয়াদী সহযোগিতায় ফিরে আসতে চান, তবে তাদের সঙ্গে আবার কাজ করতে প্রস্তুত আমরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ফলে তেলের সরবরাহে যে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে তা সামাল দিতে রুশ তেলে নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। যদিও এটি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার আয় বন্ধ করার মার্কিন প্রচেষ্টাকে কঠিন করে তুলতে পারে। সূত্রের বরাতে রয়টার্স জানায়, ঢালাও নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা ভারতের মতো নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ সুযোগ দেওয়ার বিষয়টি থাকতে পারে আলোচনায়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তেলের দাম কমাতে আমরা নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি,
কিছু দেশের উপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা সরিয়ে নেব। ট্রাম্প আরও বলেন, এরপর কে জানে, হয়তো আর নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনই পড়বে না, তখন হয়তো শান্তি ফিরে আসবে। প্রয়োজনে মার্কিন নৌবাহিনী ও সহযোগীরা হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের সরবরাহ ঘাটতি মেটাতে গত সপ্তাহে ভারতকে সমুদ্রপথে থাকা রুশ অপরিশোধিত তেল সাময়িকভাবে কেনার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্র আরও রুশ তেল নিষেধাজ্ঞামুক্ত করতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালীতে মাইন স্থাপন শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে সেখানে বেশ কয়েক ডজন মাইন বিছানো হয়েছে। প্রণালীটি দিয়ে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে এই মাইন স্থাপনের ঘটনা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের শঙ্কার জন্ম দিয়েছে। যদিও মাইন স্থাপনের পরিসর এখনো খুব বড় নয়, তবে সূত্র মতে ইরানের হাতে এখনো তাদের 80 থেকে 90% ছোট নৌযান ও মাইন লেয়ার মজুত রয়েছে। ফলে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC চাইলে যে কোনো সময় এই জলপথে শত শত মাইন বিছিয়ে দিতে পারে। IRGC আগেই হুঁশিয়ারি দিয়েছিল, প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজে হামলা চালানো হবে। মাত্রাতিরিক্ত ঝুঁকির কারণে এই পথটিকে এখন মৃত্যু উপত্যকা বা ডেড ভ্যালি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে চ্যানেলটি কার্যত বন্ধই রয়েছে। এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় অবিলম্বে এসব মাইন অপসারণের দাবি জানিয়েছেন। অন্যথায় ইরানকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীর কাছে 16টি মাইন লেয়ার সহ একাধিক ইরানি নৌযান ধ্বংস করেছে। ট্রাম্প জানিয়েছেন, প্রচুর মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং মাইন শনাক্তকারী বিশ্বমানের সরঞ্জাম কাজ করছে প্রণালী নিরাপদ রাখতে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলে প্রতিদিন প্রায় 1,50,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এবং 45 লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি আটকা পড়েছে। ইরাক ও কুয়েতের মতো উৎপাদক দেশগুলোর তেল রপ্তানির বিকল্প কোনো পথ নেই। এই অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের দামে মারাত্মক অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এর প্রভাবে প্রতি ব্যারেল $80 থেকে $90 মধ্যে চরমভাবে ওঠানামা করছে অপরিশোধিত তেলের দাম। গত 28 ফেব্রুয়ারি হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার আগে জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না, এমনকি আগাম কোনো ঘোষণাও দেয়া হয়নি। হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মাত্র 2 মাস আগে ঘটে আরেকটি নাটকীয় ঘটনা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার বাসভবন থেকে আটক করে মার্কিন বিশেষ বাহিনী। পরে তাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে ফেডারেল আদালতে ফৌজদারি মামলা করা হয় তার বিরুদ্ধে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে আরও কিছু বড় সিদ্ধান্ত নেন। তিনি জাতিসংঘের 31টি সংস্থা সহ মোট 66টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি তিনি বোর্ড অব পিস নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করেন, যার চেয়ারম্যান তিনি নিজেই। ট্রাম্প এমনও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এসব ঘটনায় নতুন করে একটি প্রশ্ন সামনে চলে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে যে আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটি কি এখনো আগের মতো কার্যকর? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যুক্তরাষ্ট্র। প্রায় 8 দশক ধরে এই কাঠামো ধরে রাখতে দেশটি বিপুল অর্থ, কূটনৈতিক উদ্যোগ ও সামরিক শক্তি ব্যয় করেছে। যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। কেউ মনে করেন এতে বিশ্বে স্থিতিশীলতা এসেছে, আবার কেউ বলেন এতে যুক্তরাষ্ট্র নিজের প্রভাব বাড়িয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রকে এই কাজে কেউ বাধ্য করেনি, তারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছিল। তবে এখনকার বিশ্ব অনেকটাই বদলে গেছে। 2026 সালের বিশ্ব আর 2045 সালের মতো নেই।
ইউরোপ এখন আগের তুলনায় শক্তিশালী। চীন একটি বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং উপসাগরীয় অনেক দেশ এখন ধনী রাষ্ট্র। পাশাপাশি ব্রাজিল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভারত ও ভিয়েতনামের মতো দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া আজকের বিশ্বের বড় চ্যালেঞ্জগুলো আলাদা। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারী বা সন্ত্রাসবাদের মতো হুমকির অনেকটাই জাতিসংঘ সনদ তৈরির সময় কল্পনার বাইরে ছিল। ফলে মার্কিন নাগরিকরা যদি প্রশ্ন তুলেন কেন একটি পুরনো আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এখনও তাদের এত বড় দায়ভার বহন করতে হবে, তাহলে সেই প্রশ্নকে অযৌক্তিক বলা যায় না। জাতিসংঘের আরেকটি বড় সমস্যা হলো অর্থায়নের ভারসাম্যহীনতা। বর্তমানে সংস্থাটি নিয়মিত বাজেটের প্রায় 22% আসে যুক্তরাষ্ট্র থেকে। শান্তি রক্ষা কার্যক্রমেও তাদের অবদান বেশি। এ কারণে অনেক সময় জাতিসংঘকে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবের মধ্যে পড়তে হয়। উন্নয়নশীল দেশগুলো প্রায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তুলেছে, কিন্তু বাস্তব অর্থায়নের ক্ষেত্রে তারা অনেকটাই নির্ভরশীল থেকেছে যুক্তরাষ্ট্রের উপর। আর ক্যারিবীয় অঞ্চলের ছোট দেশগুলো আন্তর্জাতিক আইনকে ব্যবহার করেছে ঢাল হিসেবে, কিন্তু সেই আইন কার্যকর করার ক্ষেত্রে তাদের অবদান তুলনামূলকভাবে কম। যদি বিশ্ব সত্যিই এই ব্যবস্থাকে গুরুত্ব দেয়, তাহলে এখন শুধু কথায় নয়, বরং বাস্তবে অর্থ ও সম্পদ দিয়েও তার দায় নিতে হবে। যদি বহুপক্ষীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই নির্ভরতা কমাতে হবে। ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, উপসাগরীয় দেশগুলো এবং উদীয়মান অর্থনীতিগুলোকে তাদের সামর্থ্য অনুযায়ী বড় অবদান রাখতে হবে। এতে শুধু জাতিসংঘ টিকেই থাকবে না, বরং বৈশ্বিক শাসন ব্যবস্থাও আরও ভারসাম্যপূর্ণ হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।